এই মুভিতে যে সময়সীমা দেখানো হয়েছে সেটা 2029 সাল, যেখানে উল্লেখযোগ্য হারে মিউট্যান্টের জনসংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে। এমনকি বিগত 25 বছরে এই পৃথিবীতে নতুন করে আর কোনো মিউট্যান্টই জন্মগ্রহণ করেনি। লোগান, যে এই মুভির মুখ্য চরিত্র, তার ক্ষমতা সম্বন্ধে তো আমরা আগে থেকেই পরিচিত, কিন্তু বর্তমানে সে তার ক্ষত নিরাময়ের শক্তি একটু একটু করে হারিয়ে ফেলছে। এমনকি তার বয়সও বৃদ্ধি পাচ্ছে। এর কারণ তার কঙ্কালের বদলে থাকা অ্যাডামেন্টিয়াম, যেটা তাকে আরো শক্তিশালী বানিয়েছিল, সেটাই এখন একটু একটু করে তার শরীরের মধ্যে প্রবেশ করে বিষের মতো কাজ করছে। যে কারণে লোগান বর্তমানে নিজেকে অ্যালকোহলের কাছে সমর্পণ করেছে এবং বর্তমানে টেক্সাসের এল পাসোতে তার জন্ম নাম জেমস হাউলেট নাম নিয়েই একটি গাড়ির চালক হিসাবে কোনো রকম ভাবে তার জীবিকা অর্জন করছে। যাই হোক, মুভির প্রথম সিনেই আমরা দেখতে পাই লোগান তার গাড়ির মধ্যে ঘুমানোর টাইমে মধ্যরাতে কিছু আওয়াজ শুনে জেগে ওঠেন এবং বাইরে বেরিয়ে লক্ষ্য করেন একটি মেক্সিকান গ্যাং তার লিমোর চাকা চুরি করার চেষ্টা করছে। লোগান প্রথমে তাদেরকে শান্তভাবে থামানোর চেষ্টা করে, কিন্তু ওই গ্যাং সদস্যদের একজন তাকে শর্ট গান দিয়ে গুলি করে। তারপরে আবারও তারা লেগে পড়ে ওই চাকা চুরি করার কাজে। এখানে আমরা দেখতে পাই লোগান ওই গুলি খেয়ে রীতিমতো ঘায়েল, কারণ আগেই বলেছি সে তার ক্ষমতা একটু একটু করে হারাচ্ছে। কিন্তু তাও লোগান কোনো রকমের উঠে দাঁড়িয়ে তার ধাতব ফলার সাহায্যে ওই গ্যাংয়ের কিছুজনকে গুরুতরভাবে আঘাত করার পর বাকিরা তার হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সিন আমরা দেখতে পাই লোগান যখন তার ক্লায়েন্টের জন্য একটি শেষকৃত্য অনুষ্ঠানে অপেক্ষা করছে, ঠিক তখনই গ্যাব্রিয়েলা লাপেজ নামে একজন মহিলা তার কাছে আসেন এবং লোগানকে উলভারিন নামে অভিহিত করে জানান তিনি তাকে চেনেন এবং তিনি অনেক দিন ধরে উলভারিনকে খুঁজছেন, কারণ তাকে একমাত্র উলভারিনে সাহায্য করতে পারে। কিন্তু লোগান তার এই সব কথা না শুনেই তাকে ফিরিয়ে দেয়। ফলে গ্যাব্রিয়েলা তার গাড়ি ড্রাইভ করে সেখান থেকে চলে যায়। তখনই লোগান লক্ষ্য করে ওই গাড়ির পিছনের সিটে থাকা একটি অল্প বয়সী মেয়ে লোগানের দিকে তাকিয়ে রয়েছে। আসলে এই বাচ্চাটিকে ঘিরেই গল্পের সূত্রপাত, যেটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো। এরপর দেখা যায় একদিন হঠাৎ করেই একটি লোক লোগানের লিমোতে প্রবেশ করে নিজেকে ডোনাল্ড পিয়ার্স হিসাবে পরিচয় দেন আর জানান তিনি লোগান সম্পর্কে অনেক কিছুই জানেন। কিছুদিন আগে লোগান যে তার গাড়ির চাকা চুরির জন্য কিছু জনকে মেরেছিল সেই খবরও তার কাছে আছে। এমনকি সে এও জানায় বর্তমানে লোগান এই শহরের একদম দক্ষিণ সীমান্তে চার্লস জেভিয়ারের দেখাশোনা করেন। এইসব কথা শুনেই লোগান খুব ভালো করেই বুঝতে পারে এই লোকটি তার সম্বন্ধে প্রায় অনেকটাই জানেন। এরপরই পিয়ার্স লোগানকে জানায় তার প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই, কিন্তু গ্যাব্রিয়েলা নামের একটি লেডি তাকে খুঁজছে আর খুব তাড়াতাড়ি সে লোগানের সাথে যোগাযোগ করবে। তাই লোগান যেন তাকে কোনো রকম ভাবে সাহায্য না করে, আর যখনই ওই মহিলা তার সাথে দেখা করতে আসবে তখনই লোগান যেন সেই খবর তাকে দেয়। এই বলেই সে তার কন্ট্যাক্ট নম্বর লোগানকে দিয়ে সেখান থেকে চলে যায়। এইবার লোগান ওই কার্ডটি লক্ষ্য করে বুঝতে পারে ডোনাল্ড একটি বায়োটেকনোলজিক্যাল কর্পোরেশন আলকালি ট্রানসিজেনের নিরাপত্তা প্রধান। যাই হোক, এখান থেকে লোগান গাড়ি নিয়ে উপস্থিত হয় একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে, যেখানে আমরা দেখতে পাই সে এবং ক্যালিবান বয়স্ক এবং অসুস্থ চার্লস জেভিয়ারের দেখাশোনা করেন। অসুস্থ বলতে তিনি একটি অবক্ষয়কারী মস্তিষ্কের রোগে ভুগছেন, যে কারণে মাঝে মাঝেই তার মধ্যে খিঁচুনি তৈরি হয়, আর এই খিঁচুনির টাইমেই তার ধারে কাছে থাকা যে কেউ পুরোপুরি স্টপ হয়ে যায় এবং মস্তিষ্কে গুরুতরভাবে ব্যথা অনুভব করতে শুরু করে। এমনকি এই খিঁচুনি যদি বেশি টাইম ধরে চলতে থাকে তাহলে তার চারপাশের সকলেই মারা যাবে। এই কারণেই লোগান প্রফেসর এক্স কে নিয়ন্ত্রণে রাখতে একটি বিশেষ ধরনের সিরাম ব্যবহার করেন। যদিও এই সিরাম প্রায়শই প্রফেসরকে বিভ্রান্ত করে রাখে এবং তার ক্ষমতা সে ঠিকমতো ইউজ করতে পারে না, কিন্তু লোগানের কাছে এছাড়া আর কোনো উপায়ই নেই। এখানে আমরা প্রফেসর এক্স এর ওই রোগের একটি সিমটম দেখতে পাই। ফলে তার আয়ত্তের মধ্যে থাকা লোগান ও ক্যালিবান দুজনেই তাদের মস্তিষ্কে ব্যথা অনুভব করতে শুরু করে। লোগান কোনো রকমের একটি সিরিঞ্জে ওই সিরাম নিয়ে প্রফেসর এক্স কে ইনজেক্ট করার পর তিনি শান্ত হন। এরপর ক্যালিবান এসে লোগানকে জানান আর কিছুক্ষণ এভাবে চললেই আমি এখানেই মারা যেতাম। এই কথা শুনে লোগান জানায় এটা তোমারই ফল্ট, তুমি ঠিক টাইমে তাকে ওষুধ খাওয়াতে মিস করেছো, তাই এই ঘটনা ঘটেছে। যাই হোক, এরপর লোগান তার ফোনের মাধ্যমে দুটি যাত্রীর অর্ডার পান। তাই সে নির্দিষ্ট ঠিকানা মতো যখন ওই স্থানে পৌঁছায় তখন সে আবারও ওই গ্যাব্রিয়েলা নামক মহিলাটিকে লক্ষ্য করে আর বুঝতে পারে সেই তার গাড়িটি ভাড়া করেছে। এই দেখে লোগান যখন রেগে গিয়ে সেখান থেকে ফিরে আসতে যাবে তখনই গ্যাব্রিয়েলা তাকে রিকোয়েস্ট করে তার 11 বছরের মেয়ে লরাকে কানাডায় যাওয়ার পথে উত্তর ডাকোটার ইডেন নামক একটি স্থানে পৌঁছে দিতে সাহায্য করার জন্য। আর এই কাজের জন্য তিনি লোগানকে $50,000 অফার করেন এবং তৎক্ষণাৎ একটি খামের ভিতর $20,000 লোগানের হাতে দিয়ে দেয়, যেই খামে ওই নির্দিষ্ট জায়গার স্থানাঙ্ক উল্লেখ করা ছিল। এইবার লোগান এত টাকার অফার পেয়ে অনিচ্ছা সত্ত্বেও এই কাজ করতে রাজি হয়ে যায়, কারণ তার বর্তমানে অনেক টাকা দরকার। আসলে সে প্রফেসর এক্স কে কথা দিয়েছে সে তার শেষ ইচ্ছা পূরণ করবে। কিন্তু কি তার শেষ ইচ্ছা? প্রফেসর এক্স এর শেষ ইচ্ছা হলো তিনি একটি সামুদ্রিক ট্রিপ করতে চান, মানে কোন একটি বোর্ডের মাধ্যমে দূর সমুদ্রে কোথাও ঘুরতে যেতে চান। যেই কারণে লোগান টাকা জমাচ্ছে একটি বোর্ড কেনার জন্য
যেই বোর্ডের সাহায্যেই তিনি প্রফেসর এক্স কে সমুদ্রে ঘুরতে নিয়ে যাবেন। যাই হোক, এখানে লোগান তাদের এই অফারে রাজি হয়ে গিয়ে প্রস্তুতির জন্য বাড়ি চলে যায়। আসলে পথটা যেহেতু অনেকটাই, তাই প্রফেসর এক্স এর জন্য পর্যাপ্ত ওষুধ কিনে ক্যালিবানকে দিয়ে প্রফেসর এক্স কে জানায় তাদের এতদিনের একটি নৌকা কেনার স্বপ্ন আজ বাস্তবে পরিণত হতে চলেছে। এরপরেই লোগান পুরোপুরি তৈরি হয়ে গাড়ি নিয়ে যখন ওই স্থানে পুনরায় গিয়ে পৌঁছায়, তখনই দেখতে পায় যে গ্যাব্রিয়েলাকে খুন করা হয়েছে এবং লরা সেখান থেকে নিখোঁজ। লোগান সেখানেই গ্যাব্রিয়েলার সেলফোন নেয় এবং দেখতে পায় সে তাকেই একটি টেক্সট পাঠানোর চেষ্টা করছিল, যাতে লেখা আছে লোগানকে তাড়াতাড়ি আসার জন্য। এই দেখে লোগান হতাশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু লরা তারই লিমোর পিছনে লুকিয়ে সেখানে চলে আসে। প্রফেসর এক্স তাকে দেখে খুবই খুশি হয়, কিন্তু লোগান এটা জানতে পেরে খুবই উত্তেজিত হয়ে ওঠে। ফলে প্রফেসর এক্স লোগানকে বোঝানোর চেষ্টা করে যে তাদের সাহায্যের দরকার, কিন্তু লোগান জানে ওই বাচ্চা মেয়েটিকে একটি গ্রুপ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। তাই বাচ্চা মেয়েটিকে এখানে রাখা কোনো মতেই ঠিক হবে না, কারণ যে কোনো মুহূর্তে পিয়ার্স তাদের দরজায় কড়া নাড়বে। আর লোগানের এই ভবিষ্যৎবাণী খুব শীঘ্রই সত্যি হয়। আমরা দেখতে পাই পিয়ার্স সেখানে উপস্থিত হয়ে ওই বাচ্চা মেয়েটির খোঁজ করতে শুরু করে। লোগান তার কাছে দাবি করে লরা সেখানে নেই, কিন্তু পিয়ার্স যখন জেদ ধরে, লরা তার মাথায় একটি পাইপ নিক্ষেপ করে তাকে ছিটকে মাটিতে ফেলে দেয়। ফলে পিয়ার্স গুরুতর আঘাত পেয়ে সেখানেই জ্ঞান হারায়। যেটা দেখে লোগান ক্যালিবানকে আদেশ দেয় পিয়ার্সকে তুলে নিয়ে গিয়ে মরুভূমির কোথাও ফেলে দিতে। এইবার ক্যালিবান লোগানের কথা মতো তার সংবেদনশীল ত্বককে সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য ভারী পোশাক পরে পিয়ার্সের বডি একটি গাড়িতে তুলে মরুভূমির কোথাও ফেলে দেওয়ার জন্য রওনা হয়। কিন্তু ফাইনাল টাইমে পিয়ার্সের টিম সেখানে উপস্থিত হয়ে পিয়ার্সকে উদ্ধার করে ক্যালিবানকে বন্দী বানিয়ে ফেলে। তারপর আবারও পুরো টিম রওনা হয় লোগানের উদ্দেশ্যে, কারণ অ্যাট এনি কস্ট ওই বাচ্চা মেয়েটিকে তাদের চাই। লোগান যেটা ভিতর থেকে লক্ষ্য করেই প্রফেসর এক্স কে নিয়ে তাড়াতাড়ি করে তার গাড়ির সাহায্যে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পিয়ার্স ও তার টিম লোগানকে চারিদিক থেকে ঘিরে তাকে ধরে ফেলে। এরপর পিয়ার্সের নির্দেশেই তাদের দুজন টিম মেম্বার লরাকে ধরার জন্য ওই পরিত্যক্ত ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে। তখনই বাইরে থাকা লোগান ও বাকিরা ভিতর থেকে চিৎকার ও গুলির শব্দ শুনতে পায়। এরপর লরা যখন বাইরে বেরিয়ে আসে, আমরা দেখতে পাই তার হাতে ওই দুজন টিম মেম্বারের একজনের কাটা মাথা, যেটা সে পিয়ার্সের দিকে ছুঁড়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই লরা তার প্রতিটি হাত থেকে দুটি এবং প্রতিটি পা থেকে একটি করে ফালা নির্গত করে ওই টিম মেম্বারদের উপর ভয়ানক আক্রমণ করে, যেটা দেখে আমরা দর্শকরা তো অবশ্যই লোগানও পুরোপুরি হতবাক হয়ে যায়। কিন্তু অবশেষে লোগানও তাকে লড়াই করতে সাহায্য করে, আর অ্যাট লাস্ট প্রফেসর এক্স এবং লরাকে সঙ্গে নিয়ে তার লিমোর সাহায্যে কোনো রকমের সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পিয়ার্স যেহেতু ক্যালিবানকে আগে থেকেই বন্দি করে রেখেছে, তাই সে তার মাধ্যমে জানার চেষ্টা করে লোগানের বর্তমান লোকেশন। আমরা আগের পার্ট থেকে জেনে এসেছি ক্যালিবানের ক্ষমতা সম্বন্ধে, সে যে কোনো মিউট্যান্টকে দূর থেকেই লোকেট করতে পারে। তাই পিয়ার্স তাকে সূর্যের আলোর সাহায্যে নির্যাতন করে তার থেকে লোগানের লোকেশন জানার চেষ্টা করে। এখানেই বলে রাখি, ক্যালিবান সূর্যের আলো একদমই সহ্য করতে পারে না। সূর্যের আলো তার স্কিনে লাগলেই তার স্কিন পুরোপুরি জ্বলে যায়, আর এই কারণেই আমরা যতবারই তাকে সূর্যের আলোতে দেখেছি সব সময় তার মুখ ঢাকা থাকতো। অন্যদিকে দেখা যায় লোগান ও প্রফেসর এক্স গ্যাব্রিয়েলার ফোন চেক করে একটি ভিডিও খুঁজে পান, যা প্রকাশ করে যে তিনি জেনেটিক্স বিভাগের ট্রানসিশনের জন্য কাজ করতেন, যেখানে বিভিন্ন রকম মিউট্যান্টের ডিএনএ ব্যবহার করে কিছু বাচ্চার জন্ম দিয়ে তাদের উপর নানান রকমের রিসার্চ করা হয়। তবে এই ভিডিওটি পুরোপুরি শেষ হওয়ার আগেই ফোনটি ব্যাটারি শেষ হয়ে অফ হয়ে যায়। এতটা দেখেই প্রফেসর এক্স লোগানকে জানায় লরা তারই মেয়ে, কারণ আলকালি লেকে তার ডিএনএ মজুদ ছিল, যেখান থেকেই তারা ওই ডিএনএ উদ্ধার করে লরাকে সৃষ্টি করতে কাজে লাগিয়েছে। কিন্তু লোগান এই কথা পুরোপুরি অস্বীকার করে জানায় সেখানে শুধু তার একা ডিএনএ ছিল না, আরো অনেকেরই ডিএনএ মজুদ ছিল। যাই হোক, এই টাইমে লরা গাড়ি থেকে নেমে পাশেই থাকা একটি দোকান থেকে কিছু চিপস ও একটি সানগ্লাস উঠিয়ে নেয়, যেটা দেখে ওই শপের ক্লার্ক লরাকে বাধা দিতে গেলে লরা তার উপর আক্রমণ করে বসে। সেই মুহূর্তে লোগান সেখানে উপস্থিত হয়ে ওই ক্লার্ককে লরার হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপর ওই স্টোর থেকে একটি ফোন চার্জার আর সিগার নিয়ে সেখান থেকে চলে যায়। সেই রাতেই লোগান গ্যাব্রিয়েলার ফোন চার্জ দিয়ে বাকি ভিডিও দেখে জানতে পারে গ্যাব্রিয়েলা ওই কোম্পানিতে একটি নার্স হিসাবে কাজ করছিলেন। সেখানে ডক্টর জেন্ডার রাইসের নেতৃত্বে ওই কোম্পানির সুপার সৈন্য তৈরি করার চেষ্টা চালাচ্ছিলেন, যে কারণেই তারা পরিচিত কিছু মিউট্যান্টদের কাছ থেকে ডিএনএ ব্যবহার করেই ওই সমস্ত বাচ্চা মিউট্যান্টগুলি সৃষ্টি করেছিল, যাদেরকে একত্রে বলা হতো X-23। এদেরকে খুবই কঠোর পরিস্থিতিতে বড় করা হচ্ছিল। সাধারণ যে কোনো আনন্দ থেকে তারা সব সময় ছিল বঞ্চিত। কিন্তু যখনই বাচ্চাগুলি বড় হতে শুরু করলো, তখনই তারা লক্ষ্য করলো প্রায়শই ওই শিশুগুলি তাদের আদেশ অমান্য করছে, যে কারণে ডক্টর জ্যান্ডার পরীক্ষাটিকে বাতিল বলে ঘোষণা করে ওই শিশুগুলোকে পুরোপুরি মেরে ফেলার আদেশ দেয়। কিন্তু গ্যাব্রিয়েলা তাদেরকে হত্যা হতে দেখার পরিবর্তে সেখান থেকে পালাতে সাহায্য করেছিল, এবং ইডেন নামক ওই স্থানটিকে একটি নিরাপদ পয়েন্ট হিসাবে মনোনীত করা হয়েছিল, যাতে প্রত্যেকটি শিশু সেখান থেকে বর্ডার ক্রস করে কানাডায় স্বাধীনভাবে বসবাস করতে পারে।
ভিডিওর একদম শেষে গ্যাব্রিয়েলা স্বীকার করে যে সে লরার মা না, কিন্তু লরাকে সে তার সন্তানের চোখেই দেখে। আর এও জানায় লোগানকে যে সে $50,000 দেবে বলেছিল অত টাকা তার কাছে নেই, ওটা সে মিথ্যে বলেছিল। এই কারণে সে লোগানের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু তার আশা লোগান লরার জৈবিক পিতা হিসেবে তাকে যেন নিরাপদ স্থানে পৌঁছে দেন। এরপর লোগান, লরা ও প্রফেসর এক্স ওকলাহোমা সিটিতে প্রবেশ করে একটি হোটেলে স্টে করার টাইমে লোগান লরার ব্যাগ থেকে ট্রান্সিজেনের কিছু ফাইল উদ্ধার করে জানতে পারে তার ডিএনএ ইউজ করেই লরাকে সৃষ্টি করা হয়েছে। আর তার ব্যাগ থেকে এক্স ম্যানের একটি কমিক্স বইও উদ্ধার করে, যেই বইতে সেম টু সেম ইডেন নামক জায়গাটির স্থানাঙ্কগুলি অন্তর্ভুক্ত করা ছিল। যেটা দেখেই লোগান ভাবতে শুরু করে এই নামে কোনো জায়গা বাস্তবে নেই, এটা পুরোপুরি একটি কাল্পনিক স্থান। তাই সে লরার মুখোমুখি হয়ে তাকে বলতে শুরু করে তাদের এই ট্রিপটি পুরোপুরি বেকার, কারণ কমিক্স বুকে যেসব লেখা থাকে সেগুলি পুরোপুরি গল্প কথা, এর অস্তিত্ব বাস্তবে কিছুই নেই। কিন্তু প্রফেসর তাকে চেঁচামেচি করতে দেখে মনে করিয়ে দেয়, তুমি বলেছিলে না তুমি একটি নতুন গাড়ি কিনবে। তখনই লোগান বেরিয়ে পড়ে তার ওই গাড়িটি পাল্টানোর জন্য। এরপর লোগান একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে তার ক্ষতিগ্রস্ত লিমোর বদলে একটি অন্য গাড়ি জোগাড় করে পুনরায় যখন হোটেলে ফিরে আসে, তখনই লোগান লক্ষ্য করে সেখানে ইতিমধ্যে পিয়ার্সের টিম এসে উপস্থিত হয়েছে। লোগান তাদেরকে লুকিয়ে প্রফেসর এক্স এর কাছে পৌঁছতে যাবে, কিন্তু হঠাৎই সবাই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে লোগান বুঝতে পারে এটা নিশ্চয়ই প্রফেসরের খিঁচুনির প্রতিক্রিয়া। আগের বারই আমরা দেখেছিলাম এই রকম টাইমে লোগানই একমাত্র ওই ব্যথা আংশিকভাবে প্রতিরোধ করতে সক্ষম। তাই এবারেও লোগান কোনো রকমের তার ব্যথা কাটিয়ে প্রফেসর এক্স এর ঘরের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়েই লোগান দেখতে পায় পিয়ার্সের টিম অলরেডি লরা এবং প্রফেসর এক্স কে খুঁজে পেয়ে তাদের উপর আক্রমণ করতে যাবে, কিন্তু তার আগেই এই ঘটনা ঘটেছে। তাই সবাই পুরোপুরি সেখানেই ফ্রিজ। লোগান এই সুযোগকে কাজে লাগিয়ে সেখানে থাকা পিয়ার্সের প্রত্যেকটি টিম মেম্বারকে মেরে প্রফেসরকে তার সিরাম ইনজেক্ট করে তিনজনে মিলে ওই নতুন গাড়ির সাহায্যে পালিয়ে যায়। রাস্তাতেই তাদের গাড়ি একটি রোবোটিক মালবাহী ট্রাকের সাথে প্রায় ধাক্কার হাত থেকে বেঁচে যায়, কিন্তু এর ফলে একটি ঘোড়া বহনকারী ট্রাক রাস্তা থেকে নিচে নেমে গিয়ে আটকে যায়। আর তার মধ্যে থাকা প্রত্যেকটি ঘোড়া এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে, যেটা দেখে প্রফেসর এক্স লোগানকে জানায় তাদেরকে সাহায্য করতে। প্রথমে লোগান রাজি না হলেও শেষমেশ লোগান তাদের গাড়িটি নিচ থেকে রোডের উপর তুলতে সাহায্য করে। আর প্রফেসর তার টেলিপ্যাথিক্যাল ক্ষমতা ব্যবহার করে এদিক ওদিক ছুটতে থাকা ঘোড়াগুলিকে গাড়ির সামনে ফিরিয়ে আনে। এরপর দেখা যায় ওই ট্রাকের ড্রাইভার নিজেকে উইল মুনসন হিসেবে পরিচয় দিয়ে তার স্ত্রী ক্যাথরিন এবং তার ছেলে নেডের সাথে পরিচয় করিয়ে দেন। ফলে লোগানও প্রফেসর এক্স কে তাদের সামনে তার বাবা ও লরাকে তার মেয়ে হিসাবে পরিচয় করিয়ে দেন। এরপর দেখা যায় উইল লোগান ও তার পরিবারকে তাদের সাথে ডিনার করার জন্য প্রস্তাব দেয়, যেটা শুনে প্রফেসর সেই প্রস্তাব আনন্দের সাথে গ্রহণ করেন। এইবার উইলের বাড়িতে পৌঁছে ডিনার করার পরে লোগান যখন সেখান থেকে বেরিয়ে আসতে আগ্রহী, তখনই ক্যাথরিন তাদেরকে জানায় আজ অনেক রাত হয়ে গেছে, আজকের রাত্রে অন্তত তাদের বাড়িতেই যেন তারা থেকে যায়। লোগানের সেখানে থাকার ইচ্ছে না থাকলেও শুধুমাত্র প্রফেসরের কথা শুনে লোগান সেখানে থাকার জন্য সম্মতি জানায়। এরপরই লোগান জানতে পারে তাদের বাড়িতে জল সরবরাহের কোনো প্রবলেম হয়েছে, যে প্রবলেম ঠিক করার জন্যই উইল তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটি পাম্পের উদ্দেশ্যে রওনা হবে। ফলে লোগানও জানায় সেও তার সাথে যাবে। এবার তারা দুজনে মিলে ওই পাম্পে পৌঁছে সেখানকার পাইপলাইনের প্রবলেম ঠিক করে যখন ফিরে আসতে যাবে, তখনই ওই জমির মালিক কিছু গুন্ডা নিয়ে তাদের মুখোমুখি হয়। আসলে উইলের যেখানে বাড়ি সেখানকার প্রত্যেকটি জমি এই লোকটি কিনে নিয়েছে, শুধুমাত্র উইলের বাড়ির জায়গাটি উইল বিক্রি করেনি। এই কারণেই তিনি তার উপর ক্ষিপ্ত। কিন্তু লোগান তাদের একজনকে আঘাত করে ভয় দেখিয়ে সেখান থেকে তাদেরকে পালাতে বাধ্য করে। অন্যদিকে আমরা দেখতে পাই পিয়ার্স ও ডক্টর রাইস দুজনে মিলে তাদের টিম নিয়ে উইলের বাড়িতে এসে উপস্থিত হয়। সেখানেই ডক্টর রাইস তার বিশেষ হাতিয়ার X-24 কে আদেশ দেয় ওই বাড়ির ভিতর থেকে লরাকে ধরে নিয়ে আসার জন্য। আর এখানেই আমরা একটি অবাক করা ঘটনা দেখতে পাই। X-24 যখন লরাকে ধরার জন্য ওই বাড়ির ভিতরে প্রবেশ করে, তখন প্রফেসর এক্স তাকে লোগান ভেবে তার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু X-24 তার ধাতব ফলার সাহায্যে প্রফেসর এক্স কে গুরুতরভাবে আঘাত করে। আর এরপরই আমরা দেখতে পাই X-24 আসলে লোগানের নির্বোধ এবং নির্দয় একটি ক্লোন, মানে লোগানের মতো সেম টু সেম দেখতে এবং তার মতো একই ক্ষমতা সম্পন্ন একটি মিউটেন্ট, যাকে ডক্টর রাইস পুরোপুরি কন্ট্রোল করে রেখেছে। এখানে প্রফেসর এক্স কে আঘাত করতে দেখে লরা X-24 এর উপর আক্রমণ করে, কিন্তু সে খুব সহজেই লরাকে কাবু করে নেড এবং ক্যাথরিনকে হত্যা করে লরাকে সঙ্গে নিয়ে সেখান থেকে বাইরের দিকে যেতে শুরু করে। এতক্ষণে লোগান সেখানে এসে উপস্থিত হয়েছে, কিন্তু সে যখনই দেখে X-24 কে পুরোপুরি তার মতো দেখতে, তখনই সে তাকে আক্রমণ না করে পুরোপুরি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপরই সে সোজা উপরের তলায় ছুটে যায় প্রফেসর এক্স এর কাছে আর তাকে সঙ্গে নিয়ে তার গাড়িতে এসে উপস্থিত হয়। কিন্তু গাড়িতে আসার পরেই প্রফেসর এক্স তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এদিকে পিয়ার্স ও ডক্টর রাইস তাদের টিম নিয়ে বাইরেই অপেক্ষা করছে লরাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। সেখানেই আমরা দেখতে পাই ক্যালিবান তাদেরই একটি গাড়িতে বন্দী। এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি
এই লোকেশনটা তারা ক্যালিবানের থেকেই উদ্ধার করেছে। যাই হোক, এখানে যখন X-24 লরাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, তখনই তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় সেই টিম যাদের সাথে উইল ও লোগান কিছুক্ষণ আগেই ঝামেলা করে এসেছে। তারা এখন তাদের অপমানের বদলা নেওয়ার জন্য X-24 কে লোগান ভেবে প্রতিশোধ নিতে গেলে X-24 তাদের সবাইকে নিমেষেই হত্যা করে। এদিকে প্রফেসর এক্স কে মারা যেতে দেখে শোকাহত লোগান X-24 এর সাথে লড়াই করতে শুরু করে। এবার ক্যালিবান তার চোখের সামনে এত হত্যাকাণ্ড দেখে খুবই ভেঙে পড়ে, কারণ ডক্টর রাইস তাকে জানিয়েছিল তারা শুধু লরাকেই সেখান থেকে উদ্ধার করবে, কাউকে মারবে না, যেটা ছিল পুরোপুরি মিথ্যে কথা। তাই ক্যালিবান তাদের থেকে বদলা নেওয়ার জন্য তার সামনেই পড়ে থাকা দুটি বোম ফাটিয়ে আত্মহত্যা করে, যাতে পিয়ার সহ তার টিমের অনেক মেম্বারই আহত হয়ে পড়ে। এদিকে লোগান ও X-24 এর লড়াই আমরা দেখতে পাই লোগান তার কাছে গুরুতরভাবে মার খেতে থাকে। এই টাইমে উইল একটি গাড়ির সাহায্যে X-24 কে ধাক্কা মেরে শর্ট গান দিয়ে বারবার তাকে গুলি করে পুরোপুরি ঘায়েল করে দেয়, কিন্তু তারপর নিজেই মারা যায়। এরপর লোগান সেখান থেকে লরাকে উদ্ধার করে প্রফেসরের দেহ সাথে নিয়ে ওই গাড়ির সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালেই আমরা দেখতে পাই ডক্টর রাইস X-24 কে সুস্থ করতে সাহায্য করার জন্য একটি বিশেষ ধরনের সিরাপ ইনজেকশন দেয়। অন্যদিকে লোগান প্রফেসর এক্স কে একটি জঙ্গলের মধ্যে কবর দেয়, তারপর তার গাড়ির কাছে ফিরে রাগে যন্ত্রণায় ওই গাড়িটিকে ভাঙাভাঙি করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেহুশ হয়ে সেখানেই পড়ে যায়। এরপর যখন তার হুঁশ ফেরে, সে তখনই নিজেকে একটি ক্লিনিকে দেখতে পায়। সেখানে একটি ডাক্তার লোগানকে বলে সে জানে সে একটি মিউটেন্ট, কিন্তু তাও সে তাকে সাহায্য করতে চায়, কারণ তার এখন খুব তাড়াতাড়ি চিকিৎসার দরকার। লোগান ডক্টরের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে লরাকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর লোগান লরাকে ধন্যবাদ জানায়। আসলে লোগান যখন বেহুশ হয়ে গিয়েছিল, তখন লরা একটি গাড়ি চুরি করে তাকে বেহুশ অবস্থায় এই ক্লিনিকে নিয়ে এসেছে, তাই লোগান তাকে ধন্যবাদ জানায় এবং সঙ্গে সঙ্গেই লরা স্প্যানিশ ভাষায় আপনাকে স্বাগতম বলে জবাব দেয়, যেটা শুনে লোগান পুরোপুরি বিভ্রান্ত হয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কথা বলতে পারো? তাহলে এতদিন কেন বলনি? এর উত্তরে লরা স্প্যানিশ ভাষায় তার ট্রান্সিজেন বন্ধুদের নাম বলতে শুরু করে। সে লোগানকে বলার চেষ্টা করে তারা অবশ্যই ইডেনে তাদের সাথে দেখা করবে, কিন্তু লোগান তাকে জানায় এই ইডেন নামক কোনো জায়গায় নেই। কিন্তু শেষ পর্যন্ত লরার চাপের কাছে সে ওই জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, যাতে সে তাকে প্রমাণ করতে পারে যে সত্যি ইডেনের কোনো অস্তিত্ব নেই। এইবার রাস্তায় গাড়ি চালানোর সময় অসুস্থ লোগান বারবার গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়তে শুরু করে, যেটা দেখে লরা বাধ্য হয়ে বাকি রাস্তা সে নিজেই ড্রাইভ করে। এরপর লোগানের যখন ঘুম ভাঙে, সে লক্ষ্য করে বর্তমানে সে একটি পাহাড়ি এলাকায় রয়েছে। তারপর এদিক ওদিক তাকিয়ে সে লরা সহ আরো অনেক বাচ্চা মিউটেন্টদের দেখতে পায়, আর তখনই বুঝতে পারে সে একদমই ভুল ছিল, আসলে ইডেন নামক জায়গাটি রিয়েলি আছে। এরপরে লোগান একটি লিফটের সাহায্যে পাহাড়ের একটি চূড়ায় পৌঁছে ওই সমস্ত বাচ্চা মিউটেন্টদের সাথে বিশ্রাম নিতে শুরু করে। এই বিশ্রাম নেওয়ার টাইমেই বাচ্চারা লোগানকে তার ঘুমের মধ্যেই গাড়ি কামিয়ে দেয়, কিন্তু লোগান এতে একটুও মজা পায় না। এখানেই লোগান ও লরার মধ্যে আমরা কিছু কথোপকথন দেখতে পাই। লোগান লরাকে জানায় সে শুধুমাত্র তাকে ইডেনে পৌঁছে দেওয়ার জন্যই কাজ করছিল, আর এখন তার কাজ শেষ। কিন্তু এরপরেও লোগান তার আবেগের সাথে তাকে জানায় সে যার জন্যই চিন্তা করে, যাকেই ভালোবাসে কাছে আনতে চায়, তারা প্রত্যেকেই মারা যায়, তাই লরাকে সে কাছে রাখতে চায় না। যাই হোক, পরের দিন সকালে লোগান যখন ঘুম থেকে ওঠে, সে দেখতে পায় সেখানে থাকা প্রত্যেকটি বাচ্চা সীমান্তের দিকে রওনা হয়েছে, যাতে তারা সীমান্ত টপকে বিপরীত দিকে গিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে। এরপর সেখানেই লোগান একটি বিশেষ ধরনের সিরাম লক্ষ্য করে, যেটা ওই বাচ্চাগুলোই তাকে গিফট করে গেছে, যা ট্রান্সিজেনে ওই বাচ্চাগুলোর ওপরেই ব্যবহার করা হতো। ওই সিরাম তাকে পুনরায় তার পুরনো শক্তি কিছুক্ষণের জন্য ফিরিয়ে দিতে সক্ষম, কিন্তু এর সাথে তারা লোগানকে সতর্ক করে বার্তা দেয় যে ওই সিরাম তিনি যেন একবারে ব্যবহার না করেন। যাই হোক, এইবার লোগান যখন সেখান থেকে ফিরে আসতে যাবে, তখনই সে দেখতে পায় কিছু ড্রোন ওই বাচ্চাগুলিকে ট্র্যাক করছে। এটা দেখে তার আর বুঝতে অসুবিধা হয় না যে পিয়ার্সের টিম তাদের লোকেশন কোনোভাবে ট্র্যাক করতে পেরে গেছে। তখনই লোগান দৌড়ে সেই দিকে রওনা হয় ওই বাচ্চাগুলিকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে ওই টিম একে একে ওই বাচ্চাদের বন্দি করতে শুরু করে দিয়েছে। যদিও বাচ্চাগুলি তাদের ক্ষমতা ব্যবহার করে ওই টিমকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওই টিমের কাছে বাচ্চাগুলির সংখ্যা কম হওয়ায় তারা তাদের সাথে লড়াই করে উঠতে পারছিল না। এদিকে লোগান কিছু দূর দৌড়ে যাওয়ার পরেই সে বুঝতে পারে তার মধ্যে লড়াই করা তো দূরের কথা, সেখানে পৌঁছতে পারার মতো ক্ষমতাই তার মধ্যে নেই। তখনই লোগান তার কাছে থাকা ওই সিরামের পুরোটাই তার নিজের মধ্যে ইনজেক্ট করে। তারপর সে পুনরায় শক্তিশালী হয়ে এক এক করে ওই টিমের প্রায় বেশিরভাগ মেম্বারকেই হত্যা করে। অবশেষে ডক্টর রাইস একটি বাচ্চাকে তার গান পয়েন্টে রেখে লোগানকে শান্ত করে। তারপরেই ডক্টর লোগানকে জানায় লোগান যখন ওয়েপেন এক্স প্রকল্প থেকে পালিয়ে গিয়েছিল, তখন সে সেখানে যেসব লোককে হত্যা করেছিল তাদের মধ্যেই একজনের ছেলে সে। এরপরেই ডক্টর রাইস জানায় ট্রান্সিজেনের দ্বারা তৈরি একটি ভাইরাস খাদ্য সরবরাহের মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়ার কারণেই মিউটেন্টরা আজ প্রায় বিলুপ্তির পথে।
এরপর সে আরো কিছু বলতে যাবে, কিন্তু এর মধ্যেই লোগান একটি মরিয়া পদক্ষেপে তাকে গুলি করে সেখানেই হত্যা করে, যেটা দেখে পিয়ার্স তাদের সাথে থাকা X-24 কে পুনরায় মুক্ত করে। ফলে লোগান ও তার ক্লোনের সাথে আরো একবার লড়াই শুরু হয়। এখানেই X-24 পিয়ার্সের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে দেখে সেখানে উপস্থিত মিউট্যান্ট বাচ্চাগুলি একসাথে মিলে তাদের ক্ষমতা ব্যবহার করে পিয়ার্সকে নিমেষেই হত্যা করে। এদিকে লোগান যে তার শরীরে ওই সিরামটি ইনজেক্ট করে শক্তিশালী হয়ে উঠেছিল, ওই সিরামের প্রতিক্রিয়া শেষ হয়ে আসার ফলেই লোগান পুনরায় তার শক্তি হারিয়ে ফেলে। ফলে X-24 অবশেষে লোগানকে একটি মৃত গাছের ডালে গুরুতরভাবে আহত করে, যার ফলে ওই ডালটি তার শরীরের পুরো এদিক ওদিক হয়ে যায়। এই টাইমে লরা লোগানের কাছে থাকা একটি অ্যাডামেন্টিয়াম বুলেটের সাহায্যে X-24 কে গুলি করে তার গল্প এখানেই শেষ করে দেয়। এখানে প্রশ্ন হলো, লোগানের কাছে এই অ্যাডামেন্টিয়াম বুলেট কেন? আসলে লোগান যখন একটু একটু করে তার ক্ষমতা হারাচ্ছিল, তখন তার বেঁচে থাকার আশাও একটু একটু করে তার মধ্যে থেকে চলে যাচ্ছিল। এই কারণে লোগান তার সঙ্গে সব সময় একটি অ্যাডামেন্টিয়াম বুলেট রাখতো, যাতে সে সময় বিশেষে নিজের ওপরেই ওটা ব্যবহার করে মারা যেতে পারে। যাই হোক, X-24 মারা যাওয়ার পরেই লরা লোগানের কাছে দৌড়ে গিয়ে গাছের ডাল কেটে তাকে গাছ থেকে আলাদা করে দেয়, কিন্তু লোগানের ওই ক্ষত আর নিরাময় হওয়ার না। লোগান সেখানেই চোখের জলে লরাকে জানায় অন্যদের সাথে সেখান থেকে চলে যেতে। এখানেই আমরা প্রথমবারের মতো লরাকে ড্যাডি বলে ডাকতে শুনি, যে ডাকে লোগান তাকে সাড়াও দেয়, কিন্তু লোগান এখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর দেখা যায় ওই সমস্ত বাচ্চারা মিলে লোগানকে একটি জায়গায় কবর দেয় এবং কবরের মাথায় একটি ক্রস উত্থাপন করে। আর তারপরই সবাই যখন সেখান থেকে চলে যেতে শুরু করে তাদের অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে, তখনই আমরা দেখতে পাই লরা লোগানের কবরের উপরের ওই ক্রসটি একদিকে কাত করে X এর মতো একটি চিহ্ন বানিয়ে দেয়। আর এখানেই এই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়।